এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি প্রস্তুতি পর্ব নিয়ে আসছি। দেখো, প্রথম প্রশ্নটা এখানে বলা হয়েছে, একটি সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করা। একটা বৃত্ত আমরা যদি এভাবে ধরো এখানে আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম, বলছে একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে। তো আমরা যদি এভাবে সরল রেখাটা বৃত্তের মাঝখান দিয়ে আঁকি, তাহলে দেখো সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারে। সুতরাং এটা অ্যান্সার হবে 2টি। একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? সেক্ষেত্রে অ্যান্সার হবে 2টি। এইভাবে যদি এঁকে দেখো, এরপরে পরীক্ষা হলে যদি মনে না থাকে, এভাবে একটা বৃত্ত আঁকবে এবং একটা সরল রেখা মাঝখান দিয়ে দিবে, দেখবে যে বৃত্তকে সরল রেখাটি 2টি বিন্দুতে ছেদ করছে। এরপর এটা দেখো, 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এখন বৃত্ত দুইটা কিভাবে স্পর্শ করছে? বহিঃস্পর্শ। তো আমরা যদি এইভাবে আঁকি, দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুইটা কি করলো? বহিঃস্পর্শ করলো, মানে বাইরে বাইরে স্পর্শ করছে। এখন তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা সম্ভব? দেখো, তাহলে আমরা এইভাবে একটা স্পর্শক আঁকতে পারি, দুইটা কি টাচ করছে দেখো। আবার এইভাবে আমরা একটা স্পর্শক আঁকতে পারি, আবার এইভাবে একটা স্পর্শক আঁকতে পারি। তাহলে কি হলো? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ সাধারণ স্পর্শক আঁকা যায় 3টি। এইভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, মোট 3টা। তাহলে একটি সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক দুইটা বিন্দুতে স্পর্শ করতে পারে, এটা গেল। এরপরে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ 3টি স্পর্শক আঁকা যায়। 3 নম্বরে দেখা আছে, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? আমরা তো দুইটা বৃত্ত নেই, দেখো এই একটা বৃত্ত নিলাম, এখানে কোনো স্পর্শ করছে, অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ এমন কোনো কথা নেই, বা ছেদ করছে এই কথাও নেই। বলছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা দেখো দুইটা বৃত্ত নিলাম, এই বৃত্ত দুইটার মধ্যে দেখো এই একটা স্পর্শক আঁকা যায়, আবার এই একটা স্পর্শক, এখানে এটা যদি টাচ করো তাহলে এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, আবার এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, আবার দেখো এইভাবে এদিক দিয়ে এইভাবে একটা স্পর্শক আঁকা যায়। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা আঁকা যায় এক্ষেত্রে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, একটু আমি কিন্তু একে একে দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এখানে আবার বলছে দুইটা বৃত্ত ছেদ করলে, এখানে বলছে একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দু ছেদ করতে পারে। এখানে প্রশ্ন বুঝবে, পরীক্ষা হলে প্রশ্ন, আমি এই জন্য সবগুলি প্রশ্ন একসাথে করছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে বলছে বহিঃস্পর্শ করলে 3টা স্পর্শক হতে পারে। আর এটা হচ্ছে দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এটা হচ্ছে 4টা। আর যদি বৃত্ত দুইটা যদি ছেদ করে, তাহলে আমরা কি করতে পারি? দেখো এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, এখন বৃত্ত দুইটা যদি ছেদ করে, তাহলে আমরা স্পর্শক আঁকতে পারি কয়টি? দেখো এক্ষেত্রে এই দিক দিয়ে একটা স্পর্শক আঁকা যায়, আবার এদিকে একটা স্পর্শক আঁকা, তাহলে 2টা স্পর্শক আঁকা যেতে পারে। বৃত্ত দুইটা যদি ছেদ করে, তাহলে স্পর্শক আঁকা যায় কয়টা? 2টা। আবার বলছে দুইটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক কয়টি থাকতে পারে? দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করলে, যদি দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করে, যেমন ধরো এই একটা বৃত্ত, আবার আরেকটা বৃত্ত, আমরা যদি বড় একটা বৃত্ত আঁকি, দেখো এই এখন দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে এই ক্ষেত্রে একটা স্পর্শক আঁকা যেতে পারে। এক্ষেত্রে অ্যান্সার হবে 1টি। দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক হতে পারে 1টি, আর দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাধারণ স্পর্শক আঁকা যায় 2টি। এরপরে দেখা আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো সেই ক্ষেত্রে দেখো, যদি অন্তঃস্পর্শ করে, একটু মনে রাখবা, অন্তঃস্পর্শ করলে বিয়োগ করতে হয়, আর বহিঃস্পর্শ করলে যোগ করতে হয়।
কাদেরকে যোগ করবা কাদেরকে বিয়োগ করবা বা যোগ করবা যাই করো, সেটা হচ্ছে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের মধ্যে। এখন এখানে দেখো ব্যাসার্ধ এটা 6 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ, কিন্তু 6 কিন্তু ব্যাসার্ধ না, 6 এর মধ্যে একটা বেজাল লাগাই দিছে, সেটা ব্যাস দিছে। সুতরাং এখানে তোমরা একটু চিন্তা করতে, প্রশ্ন ভালোভাবে পড়বে। হয়তোবা দুইটাই অনেক সময় ব্যাসার্ধ দিতে পারে, আবার অনেক সময় দুইটাই ব্যাসও দিতে পারে। ব্যাস দিলে সেক্ষেত্রে ব্যাসার্ধ বের করে তারপরে কাজ করবা। অন্তঃস্পর্শ হলে বিয়োগ করবে, বহিঃস্পর্শ করলে যোগ করবে, ঠিক আছে। কিন্তু দেখতে হবে আমাদেরকে যে আমি এখন যদি ধরো 6 থেকে 4 বিয়োগ করে দিই তাহলে কিন্তু হবে না, কারণ এই 6 কিন্তু আমার ব্যাস, 4 হলো ব্যাসার্ধ। দুইটা যোগ করবো বিয়োগ করবো, তবে অবশ্যই দুইটার মধ্যে দুইটাই ব্যাসার্ধ হতে হবে। এখানে 4 হচ্ছে ব্যাসার্ধ, 6 হচ্ছে ব্যাস। সুতরাং এখানে আমার ব্যাসার্ধ কত? 3। তাহলে আমি বিয়োগ করলে হবে 4 থেকে 3 বিয়োগ করতে হবে, 6 না, কারণ 6 হচ্ছে ব্যাস। ব্যাস যদি 6 হয়, ব্যাসার্ধ হবে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1। এই 1 সেন্টিমিটার হবে অ্যান্সার। এইভাবে দেখো, আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে বলছে আবার এখানে দেখো ব্ল্যাকসে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্তে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে? তো এখানেও দেখো একই অবস্থা, বহিঃস্পর্শ। ওখানে ছিল একটু আগে আমরা দেখলাম অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ, আর এখানে দিছে বহিঃস্পর্শ। তো বহিঃস্পর্শ হলে আমরা কি লিখবো? বহিঃস্পর্শের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যোগ করতে হয়। কাদেরকে যোগ করব? ব্যাসার্ধকে, কিন্তু এখানে তো দুটোটাই ব্যাস দিছে। সুতরাং এখান থেকে আমার ব্যাসার্ধ নিতে হবে। 8 এর মধ্য থেকে ব্যাস নিলে হবে 4, আর 4 এর মধ্য থেকে 4 তো ব্যাস, সেখান থেকে ব্যাসার্ধ নিলে হবে 2। 8 ব্যাস, ব্যাসার্ধ হলো 4, 4 যদি ব্যাস হয় ব্যাসার্ধ হবে 2, অর্থাৎ সবসময় ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে অ্যান্সার হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6, এই 6 সেন্টিমিটার হবে অ্যান্সার। পরীক্ষা হলে তোমরা আগে দেখবা কি এটা বহিঃস্পর্শ করছে না অন্তঃস্পর্শ করছে। বহিঃস্পর্শ যেহেতু হচ্ছে তাহলে অবশ্যই কি হবে? যোগ হবে। তো যেহেতু দোনোটাই ব্যাস, তাহলে দোনোটার অর্ধেক করে ওই অর্ধেকগুলি যোগ করে দিলে অ্যান্সার। 8 এর অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, তাহলে 4 এর 2 6 অ্যান্সার। কত সহজ না? এইভাবে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে এখানে দেখো এটা কিন্তু সরাসরি দিছে, এই যে ব্যাসার্ধ, 5 ও ব্যাসার্ধ, 7 ও ব্যাসার্ধ, আবার তাদের মধ্যে কি করছে? অন্তঃস্পর্শ করছে। সুতরাং এখন 5 এবং 7 এর মধ্যে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 5 গেলে কত? 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার হবে অ্যান্সার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আরেকটি প্রশ্ন দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এই ধরলাম এটা একটা বৃত্ত, এটা বহিস্থ একটা বিন্দু হচ্ছে এটা। এখন এখান থেকে এই আঁকা যায়, আবার দেখো এখান থেকে এই আঁকা যায়, অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকতে আমরা পারি। এরপরে দেখা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ফি এ ফি বি দুটি স্পর্শক হলে এ ও বি কোণ কত? আমরা জানি যে কোন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? এটা কিন্তু একটা চতুর্ভুজ। দেখো এখানে ও এ একটা বাহু, ও বি আরেকটা বাহু। এখানে আমরা যদি ধরো এই একটা ফি দেই, ধরো এখানে একটা ফি দিলাম, তো ফি বি ফি এ, ওই এখানে আছে ফি এ ফি বি, এই দুইটা কিন্তু স্পর্শক। তো ফি এ ফি বি অর্থাৎ ফি বি ও এ ফি, এগুলি হচ্ছে চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজ আমরা এই চতুর্ভুজের মধ্যে 4 কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এখন 360 এর মধ্যে এটা হচ্ছে 90, এটাও 90, তাহলে এটা 90, এটা 90, এটা হলো 55। তোমাদের কাজ হচ্ছে কি, এই তিনটা যোগ করে 90 90 কত? 180। এই 180-র সাথে 55 আমরা যোগ করব, তাহলে কত আসতেছে? 180 আর হলো 50, 230, 235। এই 235 আমরা 360 থেকে বিয়োগ করব। 360 থেকে যদি 235 আমরা বিয়োগ করে দেই, 235 যদি বিয়োগ করো তাহলে যেটা আসবে এটি অ্যান্সার। তাহলে কত? 5 1, তাহলে আসছে 6 তে 4 গেলে 2, আর তাহলে কত আসছে? 125। এই 125 হবে অ্যান্সার। সহজ কথা। পরীক্ষা হলে যদি আসে, প্রথমে চিন্তা করবে যে এখানে আরেকটা মনে রাখবে যে যে কোনো কেন্দ্র থেকে যদি
বৃত্তের স্পর্শকের কাছে যদি বৃত্তের ব্যাসার্ধ যদি কোনো বৃত্তের স্পর্শকের সাথে লাগে, বৃত্তের ব্যাসার্ধ যদি স্পর্শকের সাথে স্পর্শ করে, তাহলে সেই জায়গাটা কিন্তু 90 হয়। তাহলে এখানে দেখো এই যে এটা কিন্তু ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা স্পর্শক। যদি দুইটার মধ্যে দেখো স্পর্শ হয়েছে, তাহলে এখানে হবে 90, এটা 90, এটা 90, এটা 55। এই তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 235। আমার কাজ হচ্ছে 360 থেকে 235 বিয়োগ করে দেওয়া, যেটা থাকবে এটাই অ্যান্সার। এরপরে দেখো এখানে আছে সূক্ষ্মকোণী ত্রিভুজে পরিকেন্দ্র কোথায় থাকে? অভ্যন্তরে। স্থূলকোণী ত্রিভুজে পরিকেন্দ্র বহির্ভাগে, সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্র অতিভুজের উপর থাকে। এখানে যা যা আমরা আলোচনা করলাম, আশা করি তোমাদের আগামী দিনের পরীক্ষায় কাজে লাগবে। একটু মনোযোগ সহকারে দেখবে।